দেখ কোন অঙ্কটা করবো এখন 2019 এ ইনকাম ফ্রম স্যালারি যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটা করবো 2019 ঠিক আছে। কি বলেছে দেখ কোশ্চেনটা পড়ছি। শ্রী এ দে ইজ আ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, মানে ও বেসরকারি কর্মচারী একজন, নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইজ ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি ওকে ক্যালকুলেট করতে বলেছে। তো ওপরের কথাটা লিখে নে আগে, যেটা লিখতে বলেছিলাম বারবার করে। কম্পিউটেশন অফ লেখ, কম্পিউটেশন অফ ইনভার্টেড কমার মধ্যে লেখ ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। তো অফ কার ইনকাম ফ্রম স্যালারি করছি, শ্রী এ দে, শ্রী এ দে, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। পরীক্ষায় কিন্তু এই কথাটা লিখছি না, লিখতে হবে, না লিখলে কিন্তু একটা নাম্বার কম দেবে, এটা মাথায় রাখবি কিন্তু। এরকম বলবি যে সময় ছিল না বলে লিখতে পারিনি, এরকম কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো তারপর লিখো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত জানিস তো? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 relating to the previous year 21-22, ঠিক আছে। তো তো নরমাল অঙ্ক, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। বেসিক স্যালারি বলে 16,000 টাকা পার মান্থ, লেখ বেসিক স্যালারি বলেছে কত, 16,000 টাকা পার মান্থ। কর 16,000 ইন্টু 12 করলে কত হচ্ছে, 1,92,000। এবার কি বলছে, কমিশন যেমন ছিল তেমন বসিয়ে দে। কত ছিল, 12,000, তাই তো? কমিশন ছিল 12,000 টাকা। ডিআরএস অ্যালাউন্সেস, ডিআরএস অ্যালাউন্সেস, ঠিক আছে। তো ডিআরএস অ্যালাউন্সেস কি বলেছে, 40% ইনক্লুডেড ইনটু কম্পিউটেশন অফ রিটায়ারমেন্ট বেনিফিট বলেছে। ভালো করে শুনবি, ডিআরএস অ্যালাউন্সের ব্র্যাকেটে কি বলেছে, 40%। এই লাইনটার না খুব মানে আছে, সবার তো বই আছে সামনে, এই লাইনটা তলায় আন্ডারলাইন কর, খুব ভালো মানে আছে এই লাইনটা। এই লাইনটার তলায় আন্ডারলাইন কর, এই লাইনটার তলায় আন্ডারলাইন কর, খুব ভালো মানে দিয়েছে এই লাইনটা। এমনি আমি যদি জিজ্ঞাসা করি ডিএ কত বলেছে, কে বলবি বল, ডিএ কত দিয়েছে কোশ্চেনে? হ্যাঁ, কোশ্চেন বলে অ্যানসার আমাকে বলতে হবে। ডিএ বলেছে 9,000 টাকা পার মান্থ, তাই তো? শুনে নে, ডিএ বলেছে 9,000 টাকা পার মান্থ, এখানে ব্র্যাকেটে লিখছি 9,000 টাকা পার মান্থ মানে 9,000 ইনটু 12 কত হচ্ছে, 1,08,000 বাইরে বসবে। কিন্তু স্যার প্রশ্ন হলো ব্র্যাকেটে 40% কেন দিয়েছে, মানেটা কেন? শোন, আমরা যখন আগের ক্লাসেও অনেকগুলো অঙ্ক করিয়েছিলাম, এইচআরে করাতাম না, এইচআরে করাতাম, কি করাতাম এইচআরে, হাউস রেন্ট অ্যালাউন্সেস করাতাম। তো হাউস রেন্ট অ্যালাউন্সেস ওখানে কি করতাম, ওখানে লিখতাম স্যালারি বের করতাম, মনে পড়ছে? 10% অফ স্যালারি, 50% অফ স্যালারি, কখনো 40% স্যালারি। ওখানে স্যালারি মানে কি লিখেছিলাম, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস, ওখানে ডিএ লিখেছিলাম। তো ওখানে যদি এইচআর যদি করতে হয়, যদি ডিএ লিখতে হয়, এই ডিএ 1,08,000 লিখলে অঙ্ক কেটে দেবে, 1,08,000 লেখা যাবে না। এখানে লিখতে হবে 1,08,000 40% লিখতে হবে, এটাই বলেছে 40% এর মানে। মেন অঙ্কে 1,08,000 লিখবি, মেন অঙ্কে 1,08,000, কিন্তু ক্যালকুলেশন সময় ডিএ নেব কত, 40%। এই জন্য ব্র্যাকেটে বলে দেখ 40% ইনক্লুডেড ইনটু কম্পিউটেশন অফ রিটায়ারমেন্ট বেনিফিট। বল বুঝেছিস লাইনের মানে? মানে বুঝতে হবে। বলছে কোম্পানি থেকে তুমি ডিএ তো পাচ্ছ 9,000 টাকা করে, পুরো 9,000 টাকা তুমি রিটায়ারমেন্ট বেনিফিটের ক্যালকুলেশন নিতে পারবে না। বুঝতে পারলি? আমরা যখন এইচআরে করতাম ওখানে করতাম 10% অফ স্যালারি, স্যালারি কি করে করতাম, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেল। যদি এই কথাটা বলে না দিত তাহলে আমি ডিএ তো 1,08,000 বসাতাম, কিন্তু যেহেতু ব্র্যাকেটে বলে দিয়েছে রিটায়ারমেন্ট বেনিফিট কত বলেছে, 40%, তাহলে ফুল ডিএ নেওয়া যাবে না, 40% নিতে হবে। এটা মাথায় রাখতে হবে। স্যার আগের দিনের অঙ্কগুলো, আমার আগের দিনের অঙ্ক কিছু বলেইনি, তাই আমরা ফুলটাই রিটায়ারমেন্ট বেনিফিট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই মাথায় রাখতে হবে, খুব ভালো জিনিস দিচ্ছে। এইটুকু পয়েন্ট খুব ইম্পর্টেন্ট লাইন ছিল, ভালো করে বুঝবি কিন্তু, ইম্পর্টেন্ট লাইন ছিল, আমি বলে দিলাম কিন্তু। এরপর হাউস অ্যালাউন্স একটু পরে করছি, বাকিটা করে নি। অ্যানুয়াল কমিশন ফিক্সড বলেছে কত, অ্যানুয়াল কমিশন ফিক্সড বলেছে কত, দেখ 12,000 টাকা। তো কোনো সমস্যা নেই,
আরে আগে তো কমিশন 12,000 টাকা দিয়েছে, বলেছে কমিশনটা ফিক্সডই ছিল 12,000 টাকা, ওই কমিশনটাকেই বলছে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি? ট্রান্সপোর্ট অ্যালাউন্স বর্তমানে ফুললি ট্যাক্সেবল। কর লে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, লে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে বল? ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1000 টাকা পার মান্থ, ফুললি ট্যাক্সেবল তো 1000 ইনটু 12 কত? 12,000। তারপর কি বলেছে পর? স্যার এডুকেশন অ্যালাউন্সেস। আচ্ছা দেখ, এটা কিন্তু হোস্টেল না, কিন্তু হোস্টেল হলে বলতো হোস্টেল অ্যালাউন্সেস, এটা অনলি এডুকেশন অ্যালাউন্স বলেছে। আর অনেকে স্টুডেন্ট না একটা জিনিস গুলিয়ে ফেলে, কি গুলিয়ে ফেলে একটু শুনে নে। এডুকেশন অ্যালাউন্সেস আর এডুকেশন ফিস দুটো আলাদা। অ্যালাউন্স মানে কি? কোম্পানি থেকে তোকে অ্যালাউন্স দিচ্ছে, আর ফিস মানে আলাদা। এডুকেশন অ্যালাউন্স মানে কি? ধর সাপোজ ধর চিলড্রেন আছে, চিলড্রেনের পড়াশোনা করার জন্য কোম্পানি থেকে, ধর চিলড্রেনের পড়াশোনা করার জন্য প্রতিদিন 10,000 12,000 টাকা খরচা হচ্ছে, কোম্পানি থেকে 1000 টাকা দেবে। আর এডুকেশন ফিস মানে কি? ধর মালিকের স্কুলে পড়াশোনা করছে, এটা আলাদা হয়, আলাদা হয়, বুঝতে হবে। অ্যালাউন্স বলছে না ফিস বলছে, এটা এডুকেশন অ্যালাউন্স বলেছে। কত টাকা করে পাবে বল? একটা চাইল্ড 500 টাকা করে, তাহলে 500 টাকা করে পাচ্ছে 12 মাস, 12 মাস কত? 6,000 টাকা পেলো। আচ্ছা একটা চাইল্ড ইনটু 1 করে দিলাম। এক্সেমশন, এক্সেমশন বলে কথাটা লিখতে হবে। এক্সেমশন কত টাকা ছাড় পাওয়া যায় এডুকেশন অ্যালাউন্সে? বল কত টাকা ছাড় পাওয়া যায়? 100 টাকা। 100 টাকা ছাড় পাওয়া যায় 12 মাস 12। আর কজন চাইল্ডের জন্য ছাড় পাওয়া যায়? দুজন। তাই আমি এখানে 2 গুণ করব। কেন 2 গুণ করব? আমাদের চাইল্ডই আছে একটা, কেন 2 গুণ করব? কেন 2 গুণ করব? একই গুণ করব, একই গুণ করব। তাহলে কত হবে? 1200 বাদ দিয়ে কত হচ্ছে? 4,800। আর কিছু আছে স্যার? আর কিছু দেখতে পাচ্ছি না, আর কিছু দেখতে পাচ্ছি না, বাকি একটাই পয়েন্ট আছে, হাউস এন্ড অ্যালাউন্স, অঙ্ক শেষ। তো অ্যানুয়াল কমিশন এটা ওটা তো ফিক্সড, তুই যে চাকরি করিস কোম্পানিতে, তোকে ফিক্সড বলে দিয়ে বছরে তুই 12,000 টাকাই পাবি, পেয়েছিস 12,000 টাকা। তোকে যদি বলতো ফিক্সড 12,000 টাকা, 12,000 টাকা পাবি, ঠিক আছে? তো এবার ধর তোকে 12,000 টাকা ফিক্সড বলেছে, মানে এর বেশি উঠবে না, মানে ফিক্সিং করা আছে 12,000 টাকা, ঠিক আছে? তো হবে না যদি কোম্পানি চাকরি করে যে আমার স্যালারিটা ফিক্সড এত টাকা, পেয়েছে, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এবার দেখ হাউস রেন্ট অ্যালাউন্সটা তৈরি করতে হবে, অঙ্কটা একটু মনে নিয়ে যাবে। ওয়ার্কিংস করতাম হাউস রেন্ট অ্যালাউন্সের, পুরো মনে আছে? দেখ সত্যি কথা বলতে তোকে তো পরীক্ষায় হাউস রেন্ট অ্যালাউন্স বললে তোকে তো জিনিসটা পড়ে যেতে হবে, হ্যাঁ কি না? জিনিসটা তো পড়ে যেতে হবে, না পড়লে তুই লিখবি করে? তো তোকে পড়ে যেতে হবে, ঠিক আছে? পড়তে হবে কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সে কিভাবে করতে হয়, রুল মনে রাখতে হবে। বল পাতা না উল্টে, পাতা না উল্টে বলার চেষ্টা কর কি করে করতাম, ভুল হোক না, বল না। রেন্ট পেড মাইনাস না তুই সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, তুই রেন্ট পেড কোথায় না কোথায় লিখেছিস ওরকম বললে হবে না, সিকোয়েন্সই বল। হাউস রেন্ট অ্যালাউন্সেস উইল বি, না তাও হচ্ছে না, প্রথমে লেখা ছিল হাউস রেন্ট অ্যালাউন্সেস, প্রথমে হাউস রেন্ট অ্যালাউন্সেস লিখতে হবে, প্রথমে সিকোয়েন্স, সিকোয়েন্স স্টেপ বাই স্টেপ বলতে হবে। আর ছিল একটা লাইন বলে দিলি, ওরকম না, প্রথমে হাউস রেন্ট অ্যালাউন্স লিখতে হবে, প্রথমে হাউস রেন্ট অ্যালাউন্স লিখতে হবে। বল হাউস রেন্ট অ্যালাউন্স কত ছিল? কত টাকা করে হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছে বল, কি বলেছে? স্যার 3,500 টাকা করে প্রতি মাসে পেয়েছে, তাহলে 3,500 টাকা করে প্রতি মাসে পেলে বছরে কত পেয়েছে? 42,000 টাকা, হ্যাঁ কি না? এটা পেয়েছে। এর থেকে লেস কি করতে হয়? এক্সেমশন। এবার যেটা বলছিলি এবার সেটা বলবি, কারণ আমি বলছি কি সিকোয়েন্স মেইনটেইন কর। তুই পরীক্ষার দিন সকালবেলা বা পরীক্ষার আগের দিন কি পড়ে যাবি? তুই থোড়াই সবকটা অঙ্ক দেখে কোনো অঙ্ক দেখতে হবে না, পরীক্ষার দিন সকালবেলা দেখতে হবে কি হাউস অ্যালাউন্সের রুলটা কি ছিল, তোকে রুল দেখে যেতে হবে। তুই থোড়াই অঙ্ক, কত অঙ্ক দেখবি, তুই রুল দেখে যেতে হবে। যেমন ট্রান্সপোর্ট অ্যালাউন্সের রুল কি ছিল, মেডিকেল অ্যালাউন্সের রুল কি, রুল পড়ে যেতে হবে, অঙ্ক দেখতে হবে। অঙ্ক কেন দেখবি? অঙ্ক তো সারা বছর প্র্যাকটিস করলি, তাই না? এক্সেমশন, এখানে লিখবো এক্সেমশন কি ছিল? উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, হ্যাঁ কি না? সেকশন লিখলাম না, তোদের যদি বুঝতে অসুবিধা না হয়। কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সের সেকশন মুখস্থ করে যাস, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, তাহলে কি লিখলাম? এক্সেমশন। তাহলে কি লিখতে হয় বল দেখি এবার বল, এখানে 3টে পয়েন্ট লিখতাম, 3টে পয়েন্ট বল, 3টে পয়েন্ট কি কি হতো? প্রথম পয়েন্টে কি লিখতাম? হাউস রেন্ট অ্যালাউন্স, দেখে দেখে কপি করব, দেখে দেখে লিখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা হবে? 42,000 টাকাই হবে, যেটা ছিল এই টাকাটাই হবে, 42,000 টাকাটা। এর থেকে কি লিখতাম? রেন্ট পেড, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, মনে পড়ছে তো? মাইনাস 10% অফ স্যালারি,
বাড়িতে পড়ে নে না, ভালো করে পড়ে নে, এটা মন পুরো মাথার মধ্যে গেঁথে ফেল, এটা পুরো মাথার মধ্যে গেঁথে ফেল এটা। রেন্ট পেড মাইনাস 10% স্যালারি। আচ্ছা কোথায় ভাড়া থাকতো, কোন শহরে ভাড়া থাকতো? কলকাতায়। কত করে ভাড়া দিত? 3000 টাকা। 3000 টাকা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আরে এটা করতে তারপরে 50% যাবি, ঠিক আছে তো? 3000 টাকা ইনটু 12, তাহলে কত? বাড়ি ভাড়া দিয়েছে কত? 36000 টাকা মাইনাস 10% অফ স্যালারি, তাহলে ওয়ার্কিং স্কোয়ার নিচে স্যালারি। এখানে লেখ স্যালারি বলতে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ, ঠিক আছে তো? বেসিক প্লাস ডিএ। আর কি হতো? আর বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। এখানে তো একটা কমিশন দিয়েছে, কিন্তু এই যে কমিশন, এটা সেলের উপর আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো এটা সেলের উপর কমিশন? নাও তো হতে পারে, নাও তো হতে পারে। তা আমি আমি সেক্ষেত্রে আমাকে অ্যাজাম্পশন করতে হবে, আমাকে অ্যাজাম্পশন করতে হবে যে আমি অ্যাজাম্পশন করলাম না এই কমিশন যে, ঠিক আছে, এটা যে কমিশন আছে এটা সেলের উপর নয়, বেশ হয়ে গেল, লাস্টে নোট দিয়ে দেবো। তাহলে বেসিক কত ছিল? বেসিক কত ছিল? 1,92,000। ডিএ কত ছিল? বল স্যার 1,08,000, কিন্তু 1,08,000 পুরো নেওয়া যাবে না, 1,08,000 এর 40% নিতে হবে। কর, ক্যালকুলেট কর। 43,200 43,200 পড়া আছে চলে যাবে। আচ্ছা এটা 43,200, হ্যাঁ। আর এটা 1,92,000, ওদের যোগ করে কত হচ্ছে? 2,35,200 2,35,200, ঠিক আছে তো? এটা হলো 2,35,200, তার 10% করবো কত হচ্ছে? তাহলে 23,520 বাদ দিয়ে বল কত হচ্ছে? বাদ দিয়ে বল কত হচ্ছে? 36,000 থেকে 23,520 বাদ দিয়ে কত হচ্ছে বল, ক্যালকুলেট কর। 12,480 12,480। লাস্ট লাস্ট কি লিখবি? কলকাতায় মানে 50% অফ স্যালারি, 50% অফ স্যালারি কত হবে? 2,35,200, তার 50% কর। 1,17,600 দেখতো, করে দেখতো এটা হচ্ছে নাকি? হ্যাঁ তাহলে তিনটের মধ্যে ছোট কোনটা দেখে তো বুঝতে পারবি। 12,480, হ্যাঁ কি না? তিনটের মধ্যে ছোট কোনটা? 12,000 তো। তাহলে এটা থেকে এটা বাদ দে, 42 থেকে 12 30, মানে 29,000 কত হচ্ছে দেখতো? 520 নাকি? 29,520 দেখতো। হ্যাঁ হাউস, তাহলে এখানে লিখবি হাউস এর অ্যালাউন্স কত? 29,520। দেখি অঙ্কের মধ্যে কিছু ছিল, শুধু এটাই তো মেন ছিল, আর তো কিছুই নেই অঙ্ক। তাহলে এটা ভালো করে তোকে বুঝতে হবে, পড়তে হবে এই তো ভালো করে। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত লিখবো? 29,520। টোটাল কর, টোটাল কর, দেখ অঙ্ক শেষ হয়ে যাবে। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। রে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, লেস ডিডাকশন আন্ডার 16, ঠিক আছে তো? প্রথমে কি লিখতে হয়? স্ট্যান্ডার্ড ডিডাকশন, ওটা বলবি তোরাই বলবি, আমি জানি না কত। স্ট্যান্ডার্ড ডিডাকশন, 50,000 না না ওটা তো 50,000 সবাই জানে, এইটা যোগ করে কত হয়েছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা ছাড় পাওয়া যায়? 50,000 টাকা, আমরা জানি এটা। মাইনাস কর, অঙ্ক শেষ হয়ে যাবে। ইনকাম ফ্রম স্যালারি 3,58,320, তাই তো? 3,58,320, তাতে 50 বাদ দিলে 3,08,320, ব্যাস শেষ হয়ে গেল অঙ্কটা। এই তো গেল স্যালারি অঙ্ক, 2019 সালে এই অঙ্কটা এসেছিল, ঠিক আছে? বুঝে নে। 12,800 আচ্ছা দেখ, এই কোশ্চেনে আরেকটা আইটেম ছিল, সেটা দেখা হয়নি, খেয়াল পড়েনি, সেটা কি? হি পেড প্রফেশনাল ট্যাক্স 150 টাকা পার মান্থ। তাহলে হি মানে কে? এখানে হি মানে কাকে বুঝিয়েছে? হি মানে কে? এখানে হি মানে হচ্ছে, ও বলে কর্মচারী, মানে এমপ্লয়ি, মানে এ তে ও চাকরি করছে, ওর স্যালারি থেকে এত টাকা প্রফেশনাল ট্যাক্স কাটা হচ্ছে। তাহলে প্রফেশনাল ট্যাক্স কি হয়? ডিডাকশন পাওয়া যায়, প্রফেশনাল ট্যাক্স ডিডাকশন পাওয়া যায়। এখানে লিখতে হবে প্রফেশনাল ট্যাক্স, এখানে প্রফেশনাল ট্যাক্স কত টাকা করে? কত টাকা করে বল? 150 টাকা পার মান্থ। 150 ইনটু 12 মানে 1800, তাই তো? তাহলে এখানে 50,000 আর এখানে 1800, মানে 51,800 মাইনাস কর, করে বল কত হচ্ছে?
3,06,520 3,06,520 শেষ। এবার শেষ হয়েছে, এটা দেখা হয়নি, আমি করে দিলাম। তবে একটা কথা মাথায় রাখবি, এখানে প্রফেশনাল ট্যাক্স কে পে করেছে? এখানে প্রফেশনাল ট্যাক্স কে পে করেছে বলতে পারবি? এ দে মানে এমপ্লয়ি পে করেছে। কোন কোন অঙ্কে এমপ্লয়ারও পে করতে পারে। যেই পে করুক না কেন মাইনাস হবে, যেই পে করুক এমপ্লয়ি পে করুক বা এমপ্লয়ার পে করুক মাইনাস হবে। কিন্তু এমপ্লয়ার যদি পে করে তাহলে ওপরে আসবে একবার, মালিক পে করলে ওপরে একবার আসবে, নিচে একবার আসবে। আর এমপ্লয়ি পে করলে শুধু নিচেই আসবে। মনে রাখতে পারবে এটা? স্যার মালিক পে করলে ওপরে আসবে, পার্কিংস আসে। পার্কিংস মানে কি? এক্সট্রা বেনিফিট। মানে আমি চাকরি করছি, আমার প্রফেশনাল ট্যাক্স আমার মালিক দিয়ে দিয়েছে, তাহলে আমার বেনিফিট তো, ওটা পার্কিংস আসবে। ঠিক আছে তো? দেখ এবার আমরা 2022 সাল লাস্ট ইয়ারে পরীক্ষা যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা করব। কি বলছে দেখ, মিস্টার দেবপ্রিয়া মুখার্জি কি আছে? মিস্টার দেবপ্রিয় মুখার্জি ইজ ওয়ার্কিং ইন অ্যান আইটি কোম্পানি in India. IT কোম্পানি চাকরি করছে। কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021। দেখ তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই ভাই, অ্যাসেসমেন্ট ইয়ার 2021 দিয়েছে তো কি যায় আসে? তোর অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত বল? 22-23। তো ঠিক আছে, এটা দিয়েছে যেমন আমি তেমন ভাবে করব, কিন্তু আমরা অ্যাসেসমেন্ট ইয়ার বুঝতে পারলি তো? এটা তো পরীক্ষার কোশ্চেন পেপারের কোশ্চেন, এই জন্য ডেটটা একটু এরকম দিয়েছে। ঠিক আছে, কোনো সন্দেহ, এখানে কোনো সমস্যা হবে না। তো দেখ যেমন আছে তেমন করছি, তার মধ্যে কিন্তু তোরা আবার বলিস না যে স্যার একটু বোঝার চেষ্টা কর, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 20-21 দিয়েছে আর আমরা অ্যাসেসমেন্ট ইয়ার কত লিখেছি? 22-23। তাহলে পরীক্ষার হলে তো অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, তো আগের বছরের অঙ্ক, এই জন্য ডেটটা এরকম আছে। বুঝতে পারলি না? আগের বছরের অঙ্ক বলে এরকম ডেট দিয়েছে। ঠিক আছে তো? তো কোনো সমস্যা নেই, এখানে শুধু জাস্ট লিখবে মিস্টার দেবপ্রিয় মুখার্জি। বুঝতে পারলি ব্যাপারটা? এই কোনো কোশ্চেন থাকবে না তোর এরকম। বলছে স্যালারি, বলেছে এক স্যালারি, প্রথমে কি লিখতাম বল? বেসিক স্যালারি একই না? বুঝবি এটা ইনক্রিমেন্ট वाला সাম, এটাকে বলে ইনক্রিমেন্ট वाला সাম। তো ইনক্রিমেন্ট মানে বুঝিস তো, যে চাকরিতে ঢোকে সারা জীবন কি ওই টাকা দিয়ে চাকরি করবে? ওর তো স্যালারি ইনক্রিমেন্ট হয়। আর আমি বলেছিলাম স্যালারি ইনক্রিমেন্ট কোন দিন হয়? যেদিন না বছরের শুরু শেষ এরকম হয় না, ইনক্রিমেন্ট হয় তুমি যেদিন চাকরিতে ঢুকবে, যেই দিন ঢুকবে, ধর তুমি 1 জানুয়ারি চাকরিতে ঢুকলো, পরের বছর 1 জানুয়ারিতে ইনক্রিমেন্ট হবে, এটাকে বলে ইনক্রিমেন্ট। বুঝতে পারলি তো? ইনক্রিমেন্ট কবে হয় এরকম কোনো ব্যাপার না, বছরের শুরুতে হয়, বা এরকম কোনো কথা না বছরের মাঝে আর বছর শেষ হয়। তুই যেদিন তুই চাকরি ঢুকলি 12ই জানুয়ারি, তাহলে পরের বছর 12ই জানুয়ারি ইনক্রিমেন্ট। বুঝতে পারলি ব্যাপারটা? তুই ঢুকলি 25শে ডিসেম্বর, অফিস ছুটি থাকে, যাই হোক তুই 26শে ডিসেম্বর ঢুকলি, তাহলে পরের বছর 26শে ডিসেম্বর ইনক্রিমেন্ট হবে। বুঝতে পারলি? এটা হচ্ছে ইনক্রিমেন্টের নিয়ম। তো এখানে কি বলেছে দেখ, ইনক্রিমেন্টের ডেট কবে বলেছে? দেখ ব্র্যাকেটে বলেছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট, প্রতি বছর 500 টাকা করে ওর ইনক্রিমেন্ট হয় জুলাই মাসের 1 জুলাই। তার মানে একটু বুঝতে পারলাম ও 1 জুলাই চাকরিতে জয়েন করেছে। বুঝতে পারলি তো? তাহলে বেসিক স্যালারি ভালো করে শুনবি। ওরা কি বলেছে অ্যাকচুয়ালি, ওদের কথাটা ভাবি। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানটায় আমি না একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু চেঞ্জ করেছি, তোদের চেঞ্জ করতে হবে না, এটা শোন, এটা দেখে নে, কেননা তোদের খুব অসুবিধা হতে পারে এই জায়গাটা। অ্যাসেসমেন্ট ইয়ার কত বলেছে বল? 20-21। আর প্রিভিয়াস ইয়ার কত বলেছে? 19-20। অ্যাকচুয়ালি তোর কোশ্চেন পেপারে এই ডেট আছে বলে এই ডেট করলাম। স্যার পরীক্ষার হলে কি আমি এই ডেটটা লিখবো? না, পরীক্ষার হলে তোকে ডেট যেটা বলবে, পরীক্ষার হলে কেমন ডেট বলবে তোকে বলে দিচ্ছি, আমি বলেইছি কি ডেট বলে পরীক্ষার হলে। পরীক্ষার হলে তোকে লিখে দেবে অ্যাসেসমেন্ট ইয়ার কত, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত 22-23, 22-23 লিখে দেবে। আমার কথাটা বুঝতে পারলি? পরীক্ষার হলে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 লিখে দেবে, তা তুই 22-23 ধরে করবি। তো আমি কেন করলাম স্যার, আপনি কেন চেঞ্জ করলেন? কোশ্চেন পেপার, আমি যেই কোশ্চেন পেপারটা দিয়ে অঙ্ক করছি সেখানে পুরনো বইয়ের অঙ্ক, তাই আমি এখানে পুরনো ডেট দিলাম, যাতে বুঝতে সুবিধা। আমার কথাটা বুঝেছিস তো কি বললাম? আশা করি বুঝেছিস। তো ধর আমাদের প্রিভিয়াস ইয়ার কত, এদিকে তাকা, বোর্ডের দিকে তাকা, প্রত্যেকে বোর্ডের দিকে তাকা। প্রিভিয়াস ইয়ার কত বল? 19-20 মানে কি স্যার? 19-20 মানে 1-4-19 থেকে 31-3-20। এটাই তো? হ্যাঁ এটাই তো আমাদের ইয়ার। এবার ওর ভালো করে শোন, 1-4-19 ওর স্যালারি কত ছিল বল? স্যার 1-4-19 ওর স্যালারি ছিল 8,500। কোনো ডাউট থাকলে ক্লিয়ার করি স্যার, বুঝতে পারিনি। 1-4-19 স্যালারি কত ছিল? 8,500। বলছে ওর ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর জুলাই মাসে, সাপোজ জুলাই এরকম সময় 1-7-19, তাই তো? প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে 1-7-19 ওর 500 টাকা ইনক্রিমেন্ট হচ্ছে, তাই তো? তাহলে তুই কি বলতে পারিস? স্যার এইটুক সময় অবধি স্যালারি 8,500 ছিল, একই না?
তারপরে ওর 500 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, 9000 তাহলে কত এই সময় 9000 হয়েছে। 9000 হয়েছে। তাহলে 9000 টাকা কমাস যাচ্ছে, এখানে বল হিসাব করে বল, গোন না, হাতে গোন না, 9 মাস 9000 টাকা 9 মাস আর 8500 টাকা কমাস স্যার 3 মাস। কোনো ডাউট থাকলে ক্লিয়ার কর, বল বুঝতে অসুবিধা হয়েছে বল, ইনক্রিমেন্টের অঙ্ক বল, বুঝতে কি অসুবিধা হয়েছে ভালো করে দেখে নে, ভালো করে দেখে কিভাবে করলাম, খুব সুন্দর জিনিস ছিল এটা। আরে ভাই কি কি বুঝতে পারছিস তুই? বুঝতে পারলাম তো। আচ্ছা যাই হোক, এটা বুঝতে পেরেছি, এরকম অঙ্ক ইনক্রিমেন্ট তোকে দেখে যেতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে বুঝতে পেরেছিস? ক্যালকুলেশন আমাদের হয়ে যাবে, ক্যালকুলেশনের চাপ নেই। তাহলে কি বলেছে, ওরা পরীক্ষা হলে না, ওরা একটা মেন্টাল গেম খেলে। ওরা মেন্টাল কেমন গেম খেলে, ওরা কখনো কখনো স্যালারিটা এই তারিখে স্যালারি করে দেবে, কখনো কখনো এই তারিখে স্যালারি করে দেবে। ওরা কোন তারিখে স্যালারি বলেছে স্যার? ওরা এই তারিখে স্যালারি বলেছে, বুঝেছিস? স্যার যদি ওরা ধরুন এই 8500 এই তারিখে না বলে যদি এখানে বলতো, তাহলে এখানে 8500 লিখতাম, তাহলে এখানে কত হয়ে যেত? 8000। বুঝিস কি বললাম? এখানে তখন 8000, এটা 8500। এটা বুঝতে হবে ওরা কি মেন্টাল গেম খেলছে, সেটা দেখতে হবে। ওরা স্যালারিটা কোন দিনের বলছে, ওরা এই তারিখের বলছে নাকি এই তারিখের বলছে, এটা দেখতে হবে। বুঝতে পারলি? খুব ভালো অঙ্ক দিয়েছিল ইনক্রিমেন্টের অঙ্ক, হয়তো কোনো বছর আসেনি, এই বছরই মানে ওই বছরই মানে লাস্ট এসেছিল ইনক্রিমেন্টের অঙ্ক, বাট খুব ভালো অঙ্ক, ইনক্রিমেন্ট জেনে যাওয়া উচিত। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার বোঝা গেছে। বল 8500 ইনটু 3 করে কত হচ্ছে? ক্যালকুলেটর করলি তো? কর 8500 ইনটু 3 25500 25500 প্লাস 9000 ইনটু 9 81000। তাহলে 25500 প্লাস 81000 কত হচ্ছে? 1,05,000 সেটাই তো বললাম। 1,06,500। ঠিক আছে হয়ে গেল। এখানে কি লিখবো? বেসিক স্যালারি বল। 1,06,500 1,06,500 বেসিক স্যালারি লিখবো কি? 1,06,500। ঠিক আছে, বেসিক স্যালারি কত লিখলাম বল? 1,06,500। কোনো সমস্যা নেই এখানে। তারপর কি বলেছে বল? ডিআরএস অ্যালাউন্সেস 50%, ডিআরএস অ্যালাউন্স 50% বেসিকের। তাহলে 1,06,500 তার 50% কত হচ্ছে? 53,250, তাই তো? 53,250 ডিআরএস অ্যালাউন্সেস। তারপর কনভেয়ান্স অ্যালাউন্স কত বলেছে দেখ? অ্যাকচুয়াল এক্সপেন্সেস 2000। কনভেয়ান্স অ্যালাউন্সেস কি বলেছে দেখ? স্যার কনভেয়ান্স অ্যালাউন্স বলেছে 3000 টাকা। তুমি তো অ্যালাউন্স পেয়েছো 3000 টাকা কনভেয়ান্স অ্যালাউন্স। কনভেয়ান্স অ্যালাউন্স যত টাকা পাওয়া যায়, অ্যাকচুয়ালি কনভেয়ান্স অ্যালাউন্স অফিশিয়াল পারপাসে কত টাকা খরচা হয় সেটা বাদ দেবে। অফিশিয়াল পারপাসে, অফিশিয়াল পারপাসে কত টাকা খরচা হবে বলে দেবে কোশ্চেন। তো এখানে ব্র্যাকেটে কি বলেছে বল? ব্র্যাকেটে কি বলেছে? অ্যাকচুয়াল এক্সপেন্সেস 200 অ্যাকচুয়াল এক্সপেন্স মানে অফিশিয়াল পারপাসে খরচা হচ্ছে। তাহলে লিখো কি? এক্সামশন লিখে নাও। বেসা কি লিখতে হবে? এক্সামশন কত টাকা বল? 2000 টাকা, তাই তো? তাহলে কত হলো? 1000 টাকা। তারপর কি বলেছে বল? এডুকেশন অ্যালাউন্সেস, লাইক এডুকেশন অ্যালাউন্সেস কত বলেছে? এডুকেশন অ্যালাউন্সেস স্যার 3 জন চিলড্রেনের জন্য 2400 টাকা হবে। 3 জনের জন্য 2400 টাকা, বুঝিস তো? 3 জনের জন্য 2400 টাকা পেয়েছে, ঠিক? এর থেকে মাইনাস করব কি স্যার? এক্সামশন বল। চিলড্রেনের জন্য কত টাকা করে এক্সামশন পাওয়া যায়? 100 টাকা করে। 12 মাসে 1200 ইনটু 3 জন চিলড্রেন ছিল, 3 নেওয়া যাবে না, কারণ ছাড় দুজনের জন্যই পাওয়া যায়। তাহলে এটা মাথায় রাখবে 2 1200 ইনটু 2 2400, তাই তো? তাহলে কত হলো? নীল। তাহলে বুঝতে পারি তো? লাস্ট কি বলেছিল স্যার? মেডিকেল অ্যালাউন্স ছিল। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, লে 3500। কত বললাম? 3500, তাই তো? তো দেখে নিস, অ্যামাউন্ট দেখে নিস। মেডিকেল অ্যালাউন্স 3500। তারপর সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এটাও ফুললি ট্যাক্সেবল, লে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। আরে এক সিটি থেকে আরেক সিটি থেকে গেছিস কাজ করতে, তার জন্য তোকে অ্যালাউন্স প্রোভাইড করেছে, ঠিক আছে তো? কারণ না তুই যে সিটি, সেই সিটিতে সমস্ত জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, খরচা বেশি। তুই তো কলকাতায় ছিলি, এখন ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছিস তো? তো খরচাপাতি বেশি হবে, তো যখন অ্যালাউন্স দিয়েছে তাহলে কি হচ্ছে? 2000 টাকা। লেখ 2000 টাকা ফুললি ট্যাক্সেবল, 2000 টাকা লিখে দে, লিখে দে 2000 টাকা। নেক্সট কি বলেছে বল? মোটামুটি এত অবধি কি কোনো ডাউট আছে? শেষ হয়ে গেছে, এক লাইন বাকি, এক লাইন বাকি, যারা একটা লাইন বাকি আছে, অঙ্ক শেষ, এক লাইন বাকি। সেটা কি? লেখ পারকিউজিটস
বলেছিলাম পারকিউজিটস কাকে বলে, কত নম্বর ধারায় সেটাও বলেছিলাম, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। পারকিউজিটস মানে পার্কস, ঠিক আছে, মালিকের থেকে যদি কোনো রকমের এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায় তাকে বলে পারকিউজিটস। কি বলেছে পারকিউ কি রকমের সুযোগ সুবিধা দিয়েছে, বলছে হি ইজ প্রোভাইডেড। আচ্ছা হি ইজ প্রোভাইডেড মানে, হি ইজ প্রোভাইডেড মানে তাকে প্রোভাইড করা হয়েছে, তাকে প্রোভাইড করা হয়েছে। কি প্রোভাইড করা হয়েছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন মুম্বাই। মন দিয়ে শুনিস। আচ্ছা রেন্ট মানে কি, ভাড়া, ফ্রি মানে কি, বিনামূল্যে। বিনা ভাড়া, বিনা ভাড়ায় অ্যাকোমোডেশন বাসস্থান। মানে ভালো করে শোন, এমপ্লয়িকে ভালো করে শোন, মন দিয়ে শোন, এই জায়গাটা মন দিয়ে শোন, আমি পুরো লাইনের মানে ধরে ধরে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ প্রোভাইডেড, তাকে প্রোভাইড করে, তাকে মানে কাকে, স্যার এই যে মুখার্জিকে প্রোভাইড করা হয়েছে, মুখার্জিকে এমপ্লয় কে প্রোভাইড করবে, এমপ্লয়িকে কে প্রোভাইড করবে, মালিক প্রোভাইড করবে। কি প্রোভাইড করেছে, রেন্ট, থাকার জায়গা। থাকার জায়গা মুখার্জি বলেছে দেখো আমি বাঙালি মানুষ, আমার কলকাতায় বাড়ি, আমি বোম্বেতে চাকরি পেয়েছি, বোম্বে চাকরি পেয়েছি, আমাকে থাকতে হবে। তো মালিক বলে দিয়েছে ঠিক আছে আমি তোমাকে থাকার জায়গা দেব, আমি তোমাকে থাকার জায়গা দেবো, তুমি চাকরি করো। স্যার যদি থাকার জায়গা দেয় তাহলে হাউস অ্যালাউন্স দেবে না? তুই ভাব না, তোকে মালিক নিজের বাড়িতে থাকতে দিল, আবার ঘর ভাড়াও দেবে? হয় কখনো? দুটো দেবে না, একটা দেবে? বল না, একটাই দেবে। তাহলে তুই এটা মাথায় রাখবি, যদি কোশ্চেনে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয়, যদি কোশ্চেনে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয় তাহলে হাউস রেন্ট দেবে না। কি বললাম বুঝলি? তুই সব অঙ্ক দেখতে পারিস, কোনো অঙ্ক হবে না। তুই ভাবনা তুই একটা চাকরি করছিস, তোর কোম্পানি থেকে এই জায়গায় দিয়েছে, এবার তুই মালিককে বল, মালিক থেকে এই জায়গায় দিয়ে, এই জায়গায় কেন দেবে? যে তোর ঘর ভাড়া নিবি তার জন্য একটা টাকা দেবে। এবার তুই মালিককে বলি মালিক আমি বাইরে থেকে এসেছি চাকরি করছি, এখানে থাকার জায়গা দাও না, দেবে কখনো? বলে তোমাকে ঘর ভাড়ার টাকা অ্যালাউন্স দিলাম, আবার তোমাকে থাকার জায়গা দেবো, কখন দেবে? দুটো কটা দেবে? একটাই দেবে। এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার দেবে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে মালিক ওকে রেন্ট ফ্রি, ওকে একটা অ্যাকোমোডেশন দেখে দেবে, যেখানে যেই অ্যাকোমোডেশনের জন্য থেকে কোনো ভাড়া নেবে। কে ভাড়া নেবে না? মালিক কোনো টাকা নেবে না। স্যার এটা কেমন হতে পারে, যদি মালিকের নিজের কোয়ার্টার থাকে তাহলে মালিক সেখানে রাখবে। বুঝতে পারছিস? মালিকের দেখি অনেকে যে চাকরি করে একটা স্টাফ কোয়ার্টার বলে কিছু হয়, যদি মালিকের কোয়ার্টার থাকে তাহলে সেই কোয়ার্টারে রাখবে। ঠিক আছে, মালিকের যদি কোয়ার্টার থাকে মানে মালিকের যদি থাকার জায়গা থাকে, ধর মালিকের তার একটা বাড়ি আছে, আর নিজের বাড়িতে তো রাখবে না, নিজের বাড়িতে রাখবে না। ধর নিজের বাড়িতে সেরকম জায়গা নেই, তাহলে মালিক নিশ্চয়ই এমপ্লয়ীদের রাখার জন্য যাই ওদের কোয়ার্টার থাকে, যারা বড় বড় বিজনেসম্যান হয় তাদের একটা কোয়ার্টার থাকে, সেই কোয়ার্টারে রাখবে। স্যার ধরো ওর বিজনেস তো অত বড় নয়, ওর কোয়ার্টারই নেই রাখার মতো, জায়গায় নেই, তখন কোথায় রাখবে? কোথাও রাখতে পারবে না। ও তখন মালিক বলবে আমি নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি ভাড়া করব, সেই বাড়ি ভাড়া করে তোমাকে সেখানে ঢোকাবো এবং প্রতি মাসে যা ভাড়া হবে সেটা আমি দেবো। বুঝতে পারলে? দু রকমের ট্রিটমেন্ট হতে পারে, দু রকমের ট্রিটমেন্ট হতে পারে, হয় মালিকের নিজের বাড়িতে আর নাহলে মালিকের ভাড়া বাড়িতে। বুঝলি? হয় নিজের বাড়িতে নাই ভাড়া বাড়িতে। স্যার এটা কোন, এই সুবিধাটা কাদের দেওয়া হয়, সরকারি কর্মচারী না বেসরকারি? এটা বেসরকারি কর্মচারীদের রুল বলছি। এটা কাদের রুল বলছি? বেসরকারি কর্মচারী, সরকারি না, সরকারি দেবেই না তোর পরীক্ষা, বেসরকারি কর্মচারী। বোঝা গেল? এটুকু বোঝা গেল? এবার কোশ্চেন পর, মালিকের নিজের বাড়িতে থাকতে দিয়েছে নাকি ভাড়া বাড়িতে? পর এবার অনেকটা ক্লিয়ার লাগবে। বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন মুম্বাই, দ্য ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট মানে জানিস? ফেয়ার রেন্ট যদি কোনো কোশ্চেনে ফেয়ার রেন্ট লেখা থাকে, পরে 12 এ উঠেই শিখবি, শুরুতেই ফেয়ার রেন্ট শিখবো ট্যাক্সে। ফেয়ার রেন্ট যদি লেখা থাকে, যদি মিউনিসিপাল ভ্যালু লেখা থাকে, তার মানে ভাববি এটা মালিকের নিজের বাড়িতে থাকতে দিয়েছে। মালিক যদি ভাড়া করে দিত তাহলে লেখা থাকতো রেন্ট পেড। ফেয়ার রেন্ট না, ফেয়ার রেন্ট আলাদা, রেন্ট পেড আলাদা। বুঝতে পারলি? যদি বলতো যে মালিকের নিজের বাড়িতে জায়গা নেই, নিজের জায়গা নেই থাকতে দেওয়ার মতন, তাহলে মালিক একটা ঘর ভাড়া করে দিত, তখন লিখতো এমপ্লয়ার পেড রেন্ট রুপিস এত টাকা পার মান্থ। এরকম বলেছে? এরকম বলেনি। তাহলে মালিক কি নিজের বাড়িতে রেখেছে নাকি ভাড়া বাড়িতে রেখেছে? নিজের বাড়িতে রেখেছে। ফেয়ার রেন্ট যদি কোনো কোশ্চেনে লেখা থাকে তুই কিছুক্ষণের জন্য মনে রাখবি এটা নিজের বাড়িতে। স্যার নিজের বাড়ির নিয়ম কি? তো থিওরি আসতে পারে পরীক্ষায়। এই থিওরিটা এখন যে পড়াচ্ছি না, এটা থিওরি পড়াচ্ছি, এসে কিন্তু আছে এই থিওরিটা। শোন আমি তোকে বলছি, গল্পটা শোন, জাস্ট একটু বলছি গল্পটা। প্রথমে আমি মন দিয়ে শোন কি বলছি, কিছু লিখতে হবে না। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, কি লিখলাম? লিখতে হবে না, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। টপিকটার নাম কি বললাম বল? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ঠিক আছে, মানে বিনা ভাড়ায় বাসস্থান, বিনা ভাড়ায় বাসস্থান। ঠিক আছে, এটা কোন এমপ্লয়ীদের কথা বলছি বল? নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের কথা বলছি। কাদের কথা বলছি? নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এটা না দু রকমের ট্রিটমেন্ট হয়, দু রকমের। স্যার কিরকম দু রকম ট্রিটমেন্ট? কিরকম? অ্যাকোমোডেশন, ভালো করে দেখ কি লিখছি।
লেখার পর নেই ফটো তুলে নিস, পুরো লিখে নি তারপর ফটো তুলে নিস। অ্যাকোমোডেশন ইজ ওন্ড, অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার, মানে বোঝার চেষ্টা কর, মানে বোঝার চেষ্টা কর, ইংলিশের মানে বোঝার চেষ্টা কর, বুঝতে অসুবিধা হলে সাহায্য করবো। অ্যাকোমোডেশন মানে বাসস্থান, ইজ ওন্ড বাই এমপ্লয়ার মানে মালিকের নিজের, বাসস্থানটা যদি মালিকের নিজের হয়। আর অ্যাকোমোডেশন ইজ টেকেন অন হায়ার, হায়ার মানে জানিস, এই হায়ার মানে, এই হায়ার মানে জানিস, এই হায়ার মানে ভাড়া করা, হায়ার অর লিজ, লিজ। মালিকের যদি নিজের বাড়ি হয় তার জন্য এই ট্রিটমেন্ট, মালিকের যদি ভাড়া বাড়ি হয় তার জন্য এই ট্রিটমেন্ট। আমরা 14 সালে যে অঙ্কটা করেছিলাম ওটা ভাড়া বাড়ি ছিল, ওটা ভাড়া বাড়ি ছিল, আর এটা নিজের বাড়ি। স্যার ভাড়া বাড়িটা আগে দিনের নিয়মটা একটু বলুন না, দেখাই বলেছি ভাড়া বাড়ির নিয়মটা কি হয়। ভাড়া বাড়ির ক্ষেত্রে নিয়ম হয়, ভালো করে শোন, রেন্ট পেড, কি লিখবো, রেন্ট পেড 1 টাকা, আর 15% অফ স্যালারি। কি হতো দুটোর মধ্যে, লোয়ার, মনে করছে দুটোর মধ্যে লোয়ার। এটা ছিল ভাড়া বাড়ির নিয়ম। পড়ে যাবি, থিওরিটা পড়ে যাবি, এসে কি হতে দিতে পারে কিন্তু, যে কোনো একটা টপিক তুলে দিল, যে কোনো একটা টপিক তুলে বলো বিনা ভাড়ায় বাসস্থান বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে, ঠিক আছে তো, যদি ভাড়া বাড়িতে থাকে তার ট্রিটমেন্ট কি, শুধু এইটুকু লিখলে সংখ্যা পেয়ে যাবি, শুধু এইটুকু, এইটুকু। স্যার যদি নিজের বাড়িতে হয় তার নিয়মটা কি, ভালো করে শোন, নিজের বাড়ির নিয়মটা কি হয়। বইতে তো অনেক কথা লেখা আছে, মনে রাখার একটা টেকনিক আছে আমার কাছে, মনে রাখার একটা টেকনিক আছে। যদি মেট্রো সিটি হয়, এইটুকু ছোট্ট, একদম ছোট্ট টেকনিক, যদি মেট্রো সিটি হয় তাহলে 15%, যদি মেট্রো হয় 15%। এই কথা কোনো বইতে এই কথা লেখা নেই, কোনো বইতে কথা লেখা নেই, আমি ট্রিক্স বললাম, এটা ট্রিক্স। যদি মেট্রো সিটি হয় তাহলে 15%, আর মেট্রো সিটি না হলে 10%। বল এইটুকু মনে রাখতে পারবো না? মেট্রো সিটি হলে 15, মেট্রো না হলে 10, মেট্রো হলে 15, মেট্রো না হলে 10। ওখানে কি ছিল, হাউজনে 50 আর 40 ছিল, গুলিয়ে ফেলে অনেক স্টুডেন্ট। মেট্রো হলে 15, মেট্রো না হলে 10। স্যার বইতে কি লেখা আছে, বইয়ের কথা বলবেন, কারণ থিওরি যদি আসে তো বইয়ের কথাই লিখতে হবে, ট্রিক্স লিখতে তো হবে না। বইতে কি লেখা জানিস তো, শোন, সিটি মানে জানিস তো, সিটি মানে কি, শহর, পপুলেশন মানে জনসংখ্যা, ঠিক আছে তো, পপুলেশন মানে জনসংখ্যা। তাহলে যদি, ভালো করে শোন, যদি কোনো শহরের পপুলেশন, ভালো করে শোন, যদি কোনো শহরের পপুলেশন 25 লাখের বেশি হয়, 25 লাখ মোর, মানে বুঝতে পারলি তো, কোন শহরের জনসংখ্যা যদি 25 লাখের বেশি হয়। আচ্ছা তুই বল, একটা মেট্রো সিটি, মেট্রো সিটির নাম কি আমাদের, কলকাতা, মুম্বাই, দিল্লি, 4টে মেট্রো সিটি। তাহলে মেট্রো সিটির জনসংখ্যা 25 লাখের বেশি হয় না কম হয় বলতে, আমাদের কলকাতা জনসংখ্যা, স্যার কি বলছেন, মেট্রো মানে তো 25 লাখের বেশি হবে, কোটিতে খেলে ওরা, কোটিতে জনসংখ্যা হয়। তাই মেট্রো সিটির জনসংখ্যা 25 লাখের বেশি না কম, 25 লাখের বেশি। তাহলে যে সমস্ত শহরে জনসংখ্যা 25 লাখের বেশি, সেক্ষেত্রে হয় 15% অফ স্যালারি। আমি কি ঠিক বলেছিলাম কিছুক্ষণ আগে? আমি কি বলেছিলাম, মেট্রো সিটি মানেই তো 25 লাখের বেশি। স্যার ধরুন ওরা বইতে ট্রিটমেন্ট কি করেছে জানিস, বইতে আরেকটা ট্রিটমেন্ট করেছে, এটা এটা হলো, বলেছে পপুলেশন 10 লাখ থেকে 25 লাখ, ভালো করে শোন, বলছে এমন তো কোনো শহর থাকতে পারে যে শহরের জনসংখ্যা 10 লাখ থেকে 25 লাখ। যদি সেরকম হয় সেক্ষেত্রে তাহলে কি হবে, একটু কম হবে, কত পার্সেন্ট সেক্ষেত্রে, 10% অফ স্যালারি। আর একটা বলছে যদি বিলো 10 লাখ হয়, আমি বলছি এ তো থিওরিটিক্যাল ব্যাপার, এ তো পরীক্ষায় থিওরি আসলে লিখতে হবে, অঙ্ক আসলে কি করতে হবে ট্রিক্স বলে দেবো, এত কিছু মনে রাখতে হবে। দেখে হয়তো ঘাবড়ে যাচ্ছিস, হয়তো অনেকেই দেখে ঘাবড়ে যাচ্ছে, কিন্তু ঘাবড়ানোর কোনো জায়গা নেই, আমি ট্রিক্স বলে দেবো। যদি পরীক্ষায় থিওরি লিখতে হয় তখন এটা লিখতে হবে, যদি অঙ্ক করতে হয় তাহলে আমি কত মনে রাখবো, তো বিলো 10 লাখ, বিলো 10 লাখ হলে কত হয় জানিস তো, 7.5% অফ স্যালারি। এবার দেখ সম্মান দিয়ে শোন, এই হলো তো। এখন সবচেয়ে বড় কথা, সত্যি কি আমি বুঝতে যাবো, এখন ধর আমাকে বললো আরামবাগের জনসংখ্যা, আমি বলতে পারবো আরামবাগের জনসংখ্যা কত, পসিবল বলা। আমাকে বললো, এখন ধর বললো কোন একটা জায়গায়, কোন একটা জায়গার নাম বললো, ধর বল না, বললো তো নয়ডা, আরে তো নয়ডা জনসংখ্যা আমি কি করে বলবো, বলা সম্ভব, কোনদিন বলতে পারবো না। এমন কোন জায়গা বললো আমি বলতেই পারবো জনসংখ্যা কত। এর জন্য আমি কি ট্রিক্স বের করেছি, ট্রিক্সটা কি, যদি তোর মেট্রো সিটি হয়, মেট্রো সিটি 4টে শহর তো মনে রাখতে পারবো, মেট্রো সিটি জনসংখ্যা 25 লাখের বেশি হয়, মেট্রো সিটি হলে 15% করে দিস, আর মেট্রো না থাকলে তুই করবি কি 10%, ব্যাস এটুকু তো মনে রাখতেই পারবো। এটা তো মনে রাখার কোনো ব্যাপার না, অঙ্কের ক্ষেত্রে এটা লাগে, থিওরি দিলে তো লিখলে হবে না, থিওরিতে প্রপারলি কথাটা লিখতে হবে,
বুঝেছিস তো? তাহলে বল এখানে কোন শহরে থাকতে দিছে বল? মুম্বাইতে। তাহলে মুম্বাই কোন সিটির মধ্যে পড়ে? মেট্রো সিটি। তাহলে জনসংখ্যা কত করবো? 15%। খুব করে একটা লাইনে শুধু 15% স্যালারি লিখবি, কাজ শেষ। আর কিচ্ছু লিখতে হবে না, আর কিচ্ছু লিখতে হবে না, শুধু 15% স্যালারি হবে। বুঝিস কি বললাম? তাহলে এখানে যখন করবি না, এখানে দেখ আমি আনসারটা বলছি কি লিখবো। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তুলে নিবি এটা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, জানিস তো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন লিখবি, কি লিখবি ব্র্যাকেটে? ব্র্যাকেটে লিখবি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তো ব্র্যাকেটে লিখবি 15% অফ স্যালারি, ব্যাস হয়ে গেল। স্যার কিচ্ছু লিখতে হবে না। তো বল এটা এটা কঠিন নাকি আগেরটা বেশি মনে রাখতে হবে? কোনটা বেশি মনে রাখতে হবে বলতো? আগেরটা। আগেরটা কত এইচআরে কত লিখতে হচ্ছে? আমি তো বলছি এটা বেশি ইজি পরীক্ষায় আসে। শুধু এইটুকুই কাজ হয়ে গেল, 15% স্যালারি। নাকি বুঝিস কি বললাম? আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম সাজানো গোছানো ঘর আর সাজানো গোছানো ঘর না। সাজানো গোছানো ঘরকে আমি ইংরেজিতে বলেছিলাম একটা কথা, ফার্নিশড। সাজানো গোছানো ঘর মানে ফার্নিশড, আর ঘর সাজানো না, আনফার্নিশড। তাহলে এখানে এই কোশ্চেনে বলেছে সাজানো গোছানো ঘর। সাজানো গোছানো ঘর লেখা থাকলে না বলতো প্যাকেটে আশেপাশে ফার্নিচার বলতো, বলেছে ফার্নিচার। তাহলে সাজানো গোছানো ঘর না তো, তাহলে এটা কি হলো? এটা আনফার্নিশড। ঠিক আছে, এটা কি হলো? আনফার্নিশড। এটা আনফার্নিশড, বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 15% স্যালারি কি করে করতে হয়? আচ্ছা এটা তো হয়ে গেল। এটা তো তোর, এটা তুই ফটো তুলবি, অঙ্কে এটা করে দেখাতে হয় না। এটা অঙ্কে করে দেখাতে হয় না। এটা কিন্তু অঙ্কে করে কিছু দেখাতে হয় না, যে ফটো তুলে তোর কাছে রেখে দিবি। ঠিক আছে তো? তো ধর এটার মধ্যে ধর হয়ে গেল, ফটোটা তোর এইটুকুর মধ্যে হয়ে গেল। এবার স্যালারি তোকে বের করতে হবে না, কি না বল? স্যালারি বের করতে হবে অঙ্কে। বল আগের দিন স্যালারি শিখেছিলাম, আগের দিন কি বলেছিলাম? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন স্যালারি কাকে বলে? স্যার সব বলেছিলাম। স্যার সব বলেছিলাম। স্যার সব, সব বলতে কার? সব বলতে স্যার বেসিক নেবেন, যত রকমের অ্যালাউন্স ছিল সব নেবেন, অ্যালাউন্স নেবেন, কমিশন, এই অ্যালাউন্স নেবেন, ঠিক আছে, এডুকেশন অ্যালাউন্স নেবেন, ঠিক আছে তো, মেডিকেল অ্যালাউন্স নেবেন, তারপর ও স্যার সবই নিয়ে নেবো, সব নেবো, সব সব কাউকে বাদ দেবো না, সব নেবো। বুঝেছিস? সব নেবো। লেখ একটা করে লেখ, বেসিক লেখ, বেসিক। তারপর কি লিখবি? ডিএ। আমি জানি ডিএ লিখতে গিয়ে অনেকে ভুল লিখবে, তবুও আমি করে দেবো। 50% ও এখানে এখানে কি বলেছে? ডিএ কি বলেছে? ও নাই, অঙ্ক কিছু নাই। আমি গুলিয়ে ফেলেছিলাম 19 সালের অঙ্কের সঙ্গে, ওখানে ব্যাকের 40% বলেছিল না, ওটা তো এই অঙ্কে নেই, ওটা ওই অঙ্কে ছিল। ঠিক আছে, যদি এখানে যদি ওই কথাটা বলতো তাহলে কিন্তু এই টাকার উপর 40% দিতাম। বুঝতে পারলি তো ব্যাপারটা? রিটায়ারমেন্ট, এটাকে রিটায়ারমেন্ট বেনিফিট বলে। ডিএ আর কি লিখবো জানিস তো? বেসিক, বেসিক প্লাস অল অ্যালাউন্সেস লেখ, নাকি এটা বেটার হবে? বেসিক প্লাস অল অ্যালাউন্সেস, নাকি বুঝিস নি বল? এটা বেটার হবে। বারবার করে এতগুলো কথা লেখা যাবে? বেসিক প্লাস অল অ্যালাউন্সেস। বেসিক কত ছিল স্যার? 1,06,500। তারপর একটা করে বল, 53,250 প্লাস 1000 টাকা প্লাস 3,500 টাকা প্লাস 2,000 টাকা, টোটাল কর। টোটাল কর বল, টোটাল করে বল স্যালারি কত বের হচ্ছে? 1,06,500, 53,250, 1000, 3,500, 2,000। আরে একবার তুলে নিস না, তোকে নি। হ্যাঁ 1,66,250। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এখানে কর 1,66,250 এর উপর কত পার্সেন্ট? 15% কর। কর দেখি। কর 1,66,250 15%। না না না, ভুল বলছিস। এই তুই কত? 1,66,250 উপর 15%। সেই তো একই বেরোচ্ছে, পয়েন্টটা আসছে। ঠিক আছে, তুই চুপ কর। 24,937। 24,937, 24,938, 24,938 হয়ে গেল। টোটাল কর 1,06,500 প্লাস 53,250 প্লাস 1000 প্লাস 3,500 প্লাস 2,000 প্লাস 24,938 কত হচ্ছে? 1,91,000, 1,91,188 হয়ে গেল। এটাকে কি বলতাম? গ্রস ইনকাম ফর্ম স্যালারি। আচ্ছা তুই একটা বেশ ফটো তুলে আমি এখানটা মুছবো, ফটো তুলে নে ফটাফট করে দাও, মুছবো। আচ্ছা দেখ হয়ে গেল গ্রস ইনকাম ফর্ম স্যালারি। এবার এর থেকে কি করব? লেস করব, লেখ লেস। এর থেকে লিখবো লেস, লেখ। ঠিক আছে তো, লেস লেখ। কি লিখবি? ডিডাকশন আন্ডার সেকশন 16। কি লিখবো প্রথমে? অপশনাল ট্যাক্স তো নেই, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা।
মাইনাস কর 50,000 মাইনাস করে কত দাঁড়াচ্ছে দেখ 1,41,188। এটাকে বলে কি ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে হয়ে গেল।